যখনই যুদ্ধে গেছে যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদেরকে সহযোগিতা দিয়েছে, বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম রিসেন্ট হিস্ট্রিতে এই সাপোর্টটা তারা পাচ্ছে না। যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাইবে যে তার এই একক আধিপত্যের যে অর্থনীতি কিংবা এর যে সুবিধা, এই সুবিধাটাকে সাস্টেইনেবিলিটি দেওয়ার জন্য রাশিয়া একটা সুডো শক্তিতে পরিণত হয়ে গেছে। তেলের বাজার বলেন কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন এবং নৌপথ বলেন, এই সবগুলো তার নিয়ন্ত্রণে রাখা চাই। এই নজিরবিহীন ঘটনাটা করতে হয়েছে একমাত্র তার যে আধিপত্যটাকে বজায় রাখার জন্য বাকি শক্তিগুলোকে ভয় দেখানো। গ্রামের মোড়ল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যে একক পরাশক্তি, এগুলোর মধ্যে একটা সিমিলারিটি ম্যাক্রো মাইক্রো যদি অ্যানালাইসিস করি আমরা সেই জায়গাটাতে আমরা দেখতে পাই। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত আয়োজন অর্থলিপিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজনৈতিক অর্থনীতি এবং ফরেন পলিসি এ দুটো বিষয় শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন অর্থনীতির উপর কী ধরনের প্রভাব রাখে এ বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি অথবা বিশ্লেষণ করি। তো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই আয়োজনকে সাজিয়েছি। আজকে আমাদের এই আলোচনায় আছেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর সাজ্জাদ সিদ্দিকী। তিনি নিয়মিত এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের প্রধান দৈনিকগুলোতে তার বিশ্লেষণমূলক, তার মতামতমূলক লেখা বা কলাম তিনি তৈরি করে থাকেন। এই সুযোগে আমরা প্রফেসর সাজ্জাদ, আপনাকে আমাদের এই ঢাকা পেপারসের আজকের এই আয়োজনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা জানেন যে রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কিছু যে ফরেন এবং ইকোনমিক পলিসি আমরা যদি পর্যালোচনা যদি করি এবং মোর স্পেসিফিক্যালি গত কয়েক মাস যদি আমরা প্রত্যক্ষ করি, তাহলে আমরা দেখছি যে ভেনিজুয়েলাতে, তার পরবর্তীতে ইরানে, পরবর্তীতে বা রিসেন্টলি 13 এপ্রিল ইন্দোনেশিয়ার সঙ্গে তারা একটা ডিফেন্স প্যাক্ট তারা স্বাক্ষর করেছে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের শেষ মুহূর্তে এসে তারা একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ফলে এই ধারাবাহিক ইভেন্টগুলো আমরা যদি ফলো করি, তাহলে আমরা একটা ট্রেন্ড খুঁজে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি হিসেবে আরেকটি পরাশক্তি অর্থাৎ চীনকে বিশ্বব্যাপী যে ঘিরে ফেলার এবং তাদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তাদের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করার যে প্রচেষ্টা হাতে নিয়েছে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা সাজিয়েছি। প্রফেসর সাজ্জাদ, তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে, যে সেটি হচ্ছে যে 2026 সালের জানুয়ারিতে আমরা দেখলাম ভোর রাতের দিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মিস্টার নিকোলাস মাদুরাকে তারা তুলে নিয়ে গেলেন বা তারা তাদের ভাষায় তারা আটক করে নিয়ে গেলেন। তো এইখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে চীন ভেনিজুয়েলার অপরিশোধিত তেল খাতে বা তেল ক্ষেত্রগুলোতে সবচেয়ে বড় বিনিয়োগকারী ছিল। এই যে তুলে নেওয়ার বা আটক করার ঘটনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোনো ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক বার্তা তারা চীনকে দিতে চাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যদি একটা ঐতিহাসিক কিংবা নিকট অতীতের যে ট্রেন্ড, যুক্তরাষ্ট্রের যে একক পরাশক্তি হয়ে ওঠা কোল্ড ওয়ারের পরিসমাপ্তির মধ্য দিয়ে, তো যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই চাইবে যে তার এই একক আধিপত্যের যে অর্থনীতি কিংবা এর যে সুবিধা, এই সুবিধাটাকে সাস্টেইনেবিলিটি দেওয়ার জন্য এটাকে আরও লিঙ্গার করবে, তারা সুবিধাটাকে আরও ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তারই প্রচেষ্টা হিসেবে যখন দেখছে যে রাশিয়ার সঙ্গে আর অর্থাৎ ইউএসএসআর ভেঙে যাওয়ার পরে রাশিয়া একটা সুডো শক্তিতে পরিণত হয়ে গেছে, কিন্তু এর বিপরীতে যেটা হলো চায়নার যে অর্থনীতি যেভাবে এগোতে থাকলো, সেই জায়গায় চায়না হয়ে গেছে তার প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ আন্তর্জাতিক বাজার যদি তার একক নিয়ন্ত্রণে রাখতে হয়, সেটা অস্ত্র থেকে শুরু করে কমোডিটি এবং এভরিডে যে এসেনশিয়ালস আছে সেগুলোকে যদি ধরে রাখতে হয় একক আধিপত্যের জায়গাটা, তখন ওই যে তেলের বাজার বলেন কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন এবং নৌপথ বলেন, এই সবগুলো তার নিয়ন্ত্রণে রাখা চাই। ও এরই
অংশ হিসেবে যখন চায়না তার সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টমেন্ট আপনার ভেনিজুয়েলায় ফাংশনাল হতে যাচ্ছে, ঠিক তখনই এই আক্রমণটা করলো, অর্থাৎ কিডন্যাপটা করে ফেললো। আপনি বললেন যে মাদুরোকে যে উঠিয়ে নিয়ে যাওয়াটা, এটা একটা নজিরবিহীন ঘটনা। এই নজিরবিহীন ঘটনাটা করতে হয়েছে একমাত্র তার যে আধিপত্যটাকে বজায় রাখার জন্য বাকি শক্তিগুলোকে ভয় দেখানো। এটা করে থাকে পরাশক্তিগুলো, এবং এটা গ্রামের মোড়ল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের যে একক পরাশক্তি, এগুলোর মধ্যে একটা সিমিলারিটি ম্যাক্রো মাইক্রো যদি অ্যানালাইসিস করি আমরা সেই জায়গাটাতে আমরা দেখতে পাই তখন। এবং দেখেন ইরান আক্রমণের আগে পরে তারা কিন্তু যুক্তরাষ্ট্র বলছিল যে তারা গ্রিনল্যান্ড দখল করবে। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে টার্নিং পয়েন্ট। আপনি যদি দেখেন যে যুক্তরাষ্ট্রকে ন্যাটো যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছিল আপনার সিরিয়া কিংবা আপনার প্যালেস্টাইনের যে যুদ্ধগুলো কিংবা ইরাক ওয়ার, হ্যাঁ, এই জায়গাগুলোতে যখনই যুদ্ধে গেছে যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদেরকে সহযোগিতা দিয়েছে। বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মানে একেবারে রিসেন্ট হিস্ট্রিতে এই সাপোর্টটা তারা পাচ্ছে না। এই সাপোর্ট না পাওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের যে গ্রিনল্যান্ডমুখী একটা মনোভাব, এইটা তাদেরকে একটা ভয়ের একটা ব্যাপার সঞ্চার ঘটিয়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের অন্যান্য শক্তিগুলো, যেটা স্পেন, ইটালি এবং ফ্রান্স এবং নেটোর সঙ্গে একটা বিরোধ একটা সৃষ্টি হচ্ছে। এবং এটা খুদ ডোনাল্ড ট্রাম্পের যে স্পিচগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তখন দেখবেন যে নেটোর প্রতি তার হতাশাজনক কথাবার্তা সেটাও স্পষ্ট হয়ে উঠছে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই চায়নাকে প্রতিহত করা কিংবা চায়নার রাইজটাকে থামিয়ে দেওয়ার একমাত্র কৌশল হচ্ছে চায়নার বিনিয়োগ যেখানে আছে কিংবা চায়নার সঙ্গে যার সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কের জায়গায় ফাটল ধরানো কিংবা এগুলোকে থামিয়ে দেওয়া, হল্ট করে দেওয়া, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তো এই ধারাবাহিকতায় আপনার রিসেন্টলি আমরা যেটা দেখলাম, আপনি গ্রিনল্যান্ডের প্রসঙ্গ টেনেছেন, এবং আমরা দেখলাম ইরানে টানা 40 দিন ব্যাপী তার অন্যতম প্রধান মিত্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোই শুধু নয়, আপনার ইকোনমিক স্থাপনাগুলোতে, ইভেন স্কুলেও পর্যন্ত, বাচ্চাদের স্কুলেও পর্যন্ত সে টোমাহাক মিসাইল সে নিক্ষেপ করেছে। আমরা দেখেছি যে ইরানের সঙ্গে গত 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়া এবং চায়নার সঙ্গে বিভিন্ন ধরনের মিলিটারি বলেন, অর্থনৈতিক বলেন, সেগুলো তাদের ডেভেলপ করেছে। এবং ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা কিন্তু আপনার চায়না। মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখেছি তার বিগত 1 দশকও যদি আমরা উদাহরণ হিসেবে যদি নিই, সে বিশ্বব্যাপী গণতন্ত্র রপ্তানি করতে যাচ্ছে, পিস বা শান্তি সে রপ্তানি করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 40 দিন একটানা বোমাবর্ষণের মাধ্যমে সে কোন ধরনের শান্তি বা গণতন্ত্র সে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং এটাও কি চীনকে আলাদা করে ফেলার বা চীনের অর্থনীতিকে চাপে ফেলার একটি কৌশল নয়? অবশ্যই। অর্থাৎ চীনের যেই জায়গায় পটেনশিয়ালিটি আছে সেই জায়গাগুলোতে আমি আগেই বলেছি যে তার যেই সুসম্পর্কের জায়গাগুলো আছে, ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো আছে, যেই রাষ্ট্রগুলোর সাথে আছে, সেই রাষ্ট্রগুলোর সঙ্গে ফাটল ধরানোটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যটার পিছনে হচ্ছে তার একটাই অর্জন নিশ্চিত করতে চায়, সেটা হচ্ছে তার যে একক আধিপত্য, তার মনোপলি, যেটা আমরা অর্থনীতির ভাষায় বলি যে অর্থনৈতিক মনোপলিটা নিশ্চিত করার জন্য। তো ইরানে তারা এই সফলতাটা যত দ্রুত পাবে আশা করেছিল, সেটা রেজিম ফল করার মাধ্যমে সব জায়গায় সাধারণত নিয়ন্ত্রণটা নিয়ে আসতে পারে। কিন্তু ইরানের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। ইরানে যেটা দেখা গেল যে আয়াতুল্লাহ আল খামেনিকে নৃশংসভাবে হত্যার পরে, এবং আমি বলবো যে এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে নির্দ্বিধায়। যেমন করে আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাপারে যেরকম আন্তর্জাতিক আইন বলছে যে মানবতা বিরোধী অপরাধ, ওয়ার ক্রিমিনাল, তো যেভাবে স্কুলের উপর আঘাত বোমা হামলা করে টমাহক আক্রমণের মাধ্যমে যে বিষয়টা নিশ্চিত করেছে, ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহুর পথেই হাঁটছেন, এটাও কিন্তু আলোচনায় আসছে। অর্থাৎ একের পর এক শিশু এবং সিভিলিয়ানদেরকে অ্যাটাক করা, সিভিলিয়ান যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অ্যাটাক করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার দিকে বিদ্ধ হতে পারে, অভিযোগ শক্ত হচ্ছে, জোরালো হচ্ছে। এই ওয়ার যত দীর্ঘায়িত হবে
আপনার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারগুলো আরও জোরালো হবে। এই ভয় থেকেও যুক্তরাষ্ট্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র বললে এখানে ভুল হবে, এই মুহূর্তে বিষয়টা হচ্ছে পার্সনিফাইড, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এটাকে একেবারে ব্যক্তি পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ এই যুদ্ধ থেকে তার একটা পজিটিভ রেজাল্ট দরকার। এই জন্য আপনি দেখবেন যে নাইটো বলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তার সঙ্গে না থাকার প্রেক্ষিতেও সে বারবার বলার চেষ্টা করছে যে এই যুদ্ধ আমরা থামাবো না। অর্থাৎ এই তার বিষয়টা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে কিন্তু প্রেশার বাড়ছে, সিভিলিয়ান আনরেস্ট বাড়ছে। নো কিং মুভমেন্ট হচ্ছে এখন সেখানে। নো কিং মানে অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক। আমি একটু আগে বলছি এই যে নো কিং ব্যাপারটা, এটা কিন্তু পার্সনিফাইড একটা নামকরণ। এই নামকরণটার মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে শান্তিও চাচ্ছে না, যুক্তরাষ্ট্র আসলে এখানে কোনো প্রকার গণতন্ত্র সেল করার জন্য সোল কোনো এজেন্ট হিসেবেও যাচ্ছে না। তাকে যখন কিং আখ্যা দিয়ে তার নিজের দেশে যখন এই আক্রমণ, মানে এই যে লাখ লাখ মানুষের যে সমাগম হচ্ছে, এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনো মূল্যে তার একটা বিজয় নিশ্চিত করতে, আদারওয়াইজ তার দল এবং সে ব্যক্তিগতভাবে এই যে আদালতের কাঠগড়ায় দাঁড় হবে। আর এরই ফলশ্রুতিতে সে শুরুতে বলছিলেন হয়তো যে বাংলাদেশ বলেন কিংবা মালাক্কা বলেন, এই ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি নানানভাবে সেটাকে এখন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। অর্থাৎ এই যুদ্ধ থেকে হয়তো তার রিট্রিট মোটামুটি একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটাকে ঢাকার জন্য এইটাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছে অন্য কোনো নতুন যুদ্ধে, যাতে এটা ডিমিনিশ হয়ে যায়। অর্থাৎ এই স্মৃতি থেকে এই ইরান যুদ্ধটাকে কিভাবে দূরে রাখা যায়, এরকম একটা স্ট্র্যাটেজি হতে পারে। যুদ্ধে এই ধরনের স্ট্র্যাটেজি অনেক সময় ডিস্ট্রাকশন স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়ে থাকে। রিসেন্টলি এই কথা প্রসঙ্গে যদি বলি যে আপনার এই মাসেই 13 এপ্রিল 2026 আপনার ইন্দোনেশিয়ার সঙ্গে তারা একটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সামরিক চুক্তিই বলা যায় আর কি একটা করেছেন তারা। এই চুক্তির অন্যতম একটা বিষয়বস্তু হচ্ছে যেন মার্কিন বিমান বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর ফাইটার জেটগুলো যেন ইন্দোনেশিয়ার আকাশ যেন ব্যবহার করতে পারে। আমরা এও জানি যে সুমাত্রা এবং মালয়েশিয়া এবং থাইল্যান্ড, যেটাকে পূর্ব মালয় উপদ্বীপ বলা হয়, এই দুটোর মাঝখান দিয়ে যে গুরুত্বপূর্ণ প্রণালী যেটা মালাক্কা প্রণালী নামে যেটা পরিচিত, এই প্রণালী দিয়ে চীনের প্রায় 80% তেল আপনার পরিচালিত হয়, সে যেটা আমদানি করে। এখন হঠাৎ করে যে ইন্দোনেশিয়ার সঙ্গে এই ধরনের একটা চুক্তি করেছে, এটা একটা বিষয়। আবার ইন্দোনেশিয়ার সঙ্গে বা ইন্দোনেশিয়া প্রচণ্ডভাবে তার রপ্তানির বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল এবং সেটার পরিমাণ প্রায় $26 বিলিয়ন বেশি। তো ফলে নানাভাবে বাণিজ্যের আড়ালে বা এই যে একটা রিসেন্টলি এত গুরুত্বপূর্ণ একটা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষর করলো, এটার মধ্যে দিয়ে কি আপনার মনে হয় যে থার্ড একটা স্টেপ সে নিতে যাচ্ছে এগেইনস্ট চায়না, তার জ্বালানি নিরাপত্তাকে ব্যাহত করার জন্যে বা তার উপর একটা রাজনৈতিক অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপ সৃষ্টি করার জন্যে? না, খুব সুন্দর একটা বিষয়। যে আপনি যদি দেখেন যে মালাক্কা প্রণালীটা দেখবেন যে প্রায় 8 থেকে 900 কিলোমিটার, এবং এই জায়গা দিয়ে চায়নার যে কমোডিটি, শুধুমাত্র যে জ্বালানি পণ্য নয়, আপনার যে খাদ্য সামগ্রীও কিন্তু এই যে এই পথে মিডল ইস্ট থেকে এবং ইন্ডিয়া থেকে এই পথে যায়। তাহলে মূল টার্গেটটা হচ্ছে যে এখানে উৎপাদনকারী যে দেশগুলো আছে, যেমন সিঙ্গাপুর, জাপান এবং চায়না, এই রাষ্ট্রগুলোর এটাকে বলা হয় হার্ট লাইন বলা হয়। তো এই জায়গাটা যদি নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে কি হচ্ছে যে চায়নার আবারও সেই একই টার্গেট। চায়নার ইনভেস্টমেন্ট ছিল ভেনিজুয়েলায়, সেই ভেনিজুয়েলার ইনভেস্টমেন্ট হল্ট হয়ে গেল, থেমে গেল। তারপর আসেন ইরানের সঙ্গে চায়নার আপনার তেল আমদানি রপ্তানির একটা বড় পরিমাণ আমরা সবাই জানি। তাহলে কি করতে হবে? ইরানকে কার্টেল করতে হবে, ইরানকে সেগ্রিগেট করতে হবে, এখান থেকে আলাদা করে দিতে হবে। তো এবার আইসোলেট করার জন্য, চায়নাকে আবারও আইসোলেট করার জন্য ইন্দোনেশিয়ার সঙ্গে এই যুদ্ধ চলাকালীন যে চুক্তি, এই চুক্তি কেবলমাত্র ইন্দোনেশিয়ার ইকোনমি কিংবা ইন্দোনেশিয়ার গণতন্ত্র, এই বিষয়গুলো আসলে এগুলো সামনে কাগজে ব্যাপার। পর্দার অন্তরালে হচ্ছে আলটিরিয়র যে এক্সপেকটেশন, যে তার ইচ্ছাটা, সেটা হলো যে চায়নার ইকোনমি কিংবা প্রোডাকশনটাকে কিভাবে হ্যাম্পার করা যায়। তাহলে এই পথে যখন তার
আকাশপথ এবং নৌপথ যখন এক ধরনের স্কেয়ারির মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে, তখন স্বাভাবিকভাবেই বাণিজ্য একটু স্তীমিত হয়ে যায়। এই স্তীমিত হয়ে যাওয়াটা মূল ইম্প্যাক্টটা পড়ছে হচ্ছে চায়নার উপরে। সে ওই একইভাবে যে চায়নাকে কোনভাবে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন জায়গায়, কার সঙ্গে কোন চুক্তি করে চায়নাকে চাপে রাখা যায়, সেই উদ্দেশ্যেই মূলত এই কাজটি করা হয়েছে। আপাত দৃষ্টিতে স্ট্র্যাটেজিক্যালি এই অ্যানালাইসিসে আসে। ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ বাংলাদেশের দিকে যদি এখন আমরা তাকাই, অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ মুহূর্তে একটা খুবই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করা হয়েছে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেটাকে আপনার, যেখানে একটা অন্যতম ক্লজ সেখানে উল্লেখ করা হয়েছে যে নন মার্কেট কান্ট্রিগুলোর সঙ্গে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় নন মার্কেট কান্ট্রিগুলোর সঙ্গে বাংলাদেশ নতুন করে কোনো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে পারবে না। আমরা জানি বাংলাদেশের গার্মেন্টস শিল্পই শুধু নয়, আরও অন্যান্য শিল্প খাতও তার কাঁচামালের জন্য চীনের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে। তো এখন যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্য দিয়ে, এই বে অফ বেঙ্গল বলেন বা বাংলাদেশে বলেন, এই চুক্তির আওতায়, এবং সেই চুক্তিতে কিন্তু একটা ভয়ের ক্লজও কিন্তু আছে। সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ যদি এই চুক্তি, এই বাণিজ্য চুক্তি অনুযায়ী যদি কার্যকর যদি করতে না পারে, তাহলে রেসিপ্রোকাল ট্যারিফ সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। মানে আমরা একটা ভয়াবহ ট্যারিফের চাপে সে এই ভীতিটা সে সৃষ্টি করে রেখেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সে একটা চাপের মধ্যে রাখতে চায়, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সঙ্গে গত 1-2 দশক যাবৎ চীনের যে একটা অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে, অ্যাকচুয়ালি সে এর মাধ্যমে চীন থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। আপনার কি মনে হয়? ওই একই কারণ যে আমাদের এখানে যদি সেন্টার পয়েন্ট আমাকে চিন্তা করতে হবে যে চায়না। দেখুন, মাদুরো থেকে শুরু করে আপনার ইন্দোনেশিয়ার সঙ্গে এয়ার স্পেস ব্যবহার করা, আবার বাংলাদেশের সঙ্গে এই বাণিজ্যিক চুক্তি, এবং বিগত সরকার কোন এখতিয়ারে এই চুক্তি করেছে জাস্ট নির্বাচনের প্রাক্কালে, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক তো রেখেই গেছে, এই নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যে অর্জনটা করতে চাচ্ছে, চায়নার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কিংবা নৌ কানেকশন, সামুদ্রিক সম্পর্ক যদি কোনো রাষ্ট্রের থেকে থাকে, সেই জায়গাগুলো হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটা আগ্রহের জায়গা। এই চুক্তির মাধ্যমেও কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমাদের যে চায়নার সঙ্গে যে বাণিজ্যিক চুক্তিগুলো আছে, সেইগুলো এখন এটা একটা কন্ডিশন যোগ করে দিয়েছে যে আমাকে যদি ওটা মানে কন্টিনিউ করতে হয়, তাহলে আবারও আমাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নেওয়া না নেওয়া, কিংবা তার সঙ্গে আমার একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টের পরে আবার এইগুলো রিনিউ করা এবং রান করানো, এই যে শর্তগুলো যুক্ত করে দেওয়ার মাধ্যমে যে বিষয়টা দাঁড়াচ্ছে, এটা বাংলাদেশকে যতটা না চাচ্ছে দুর্বল করতে, তার চেয়ে যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে যে চায়নার ইকোনমি এবং চায়নার জিও স্ট্র্যাটেজিক যে লোকেশন, সে বে অফ বেঙ্গলও যেন সে একটা কোনো রকম স্থাপনা তৈরি করার পরিকল্পনা যেন আমরা ভবিষ্যতে তাদেরকে দেওয়ার জন্য বাধ্য হই, সেই রকম বাধ্যবাধকতার জায়গা থেকেও যুক্তরাষ্ট্র এই চুক্তি করে থাকতে পারে। অর্থাৎ আমার লজিক খুবই সিম্পল, যে যুক্তরাষ্ট্র তার একক পরাশক্তি জারি রাখার জন্য, সেটা বাংলাদেশ হোক, সেটা মিয়ানমার হোক, ইন্দোনেশিয়া হোক, কিংবা মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হোক, এই সব কিছুর সেন্টারটা হচ্ছে চায়না। এবং এই কিন্তু আলটিমেটলি যেই সমস্যাটা হয়, আমাদের মতো যে ডেভেলপিং কান্ট্রিগুলোর যে ভালনারেবিলিটি আছে, ইকোনমিক ভালনারেবিলিটি কিংবা আপনার যে সিভিল যে ইস্যুসগুলো আছে, সেইগুলোতে আমাদের প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যায়। অর্থাৎ আমার যখন ফ্রিডমটা থাকছে না, আমার যখন কস্ট বেনিফিট অ্যানালাইসিসের প্রেক্ষিতে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না, এবং আমি আমার একটা সার্টেন শক্তির কাছে আমার নির্ভর করতে হচ্ছে বাণিজ্যিক সম্পর্কগুলো কিংবা রাজনৈতিক সম্পর্কগুলোকে রান করানো কিংবা স্মুথলি দেশের স্বার্থে ব্যবহার করা, তখন এই বাণিজ্যিক চুক্তির মতো চাপিয়ে দেওয়া চুক্তিগুলো বাধা হয়ে দাঁড়ায়। ফলে হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্রের উপর একটা বড় চাপ হয়ে যায়। এটা হচ্ছে যে অর্থাৎ যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বীকে থামাতে গিয়ে আমাদের মতো ছোট রাষ্ট্রগুলো এক ধরনের বলির পাঠা হয়ে যাচ্ছে। এটা আমার কাছে স্বাভাবিকভাবে মনে পড়ে আর কি। ধন্যবাদ প্রফেসর সাজ্জাদ।
আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্যে। সম্মানিত দর্শক, আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি যে গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার যে অর্থনৈতিক এবং ফরেন পলিসি নিয়ে কিভাবে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার একটা নতুন খেলায় মেতে উঠেছে। দুঃখজনক হলেও সত্য, এই খেলার বলি হচ্ছে, যেটা প্রফেসর সাজ্জাদ তুলে ধরার চেষ্টা করেছেন, যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো যারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় আছে বা রাজনৈতিকভাবে যারা দুর্বল অবস্থায় আছে, সেই দেশের জনগোষ্ঠী যে কি প্রচণ্ড রকমের বা ভয়াবহ রকমের যে চাপে পড়ে যাচ্ছে, এই বিষয়গুলো এই পরাশক্তির নজরে নেই বা তাদের এই ধরনের পলিসিতে সেটা আসে না। আরেকটি পরাশক্তিকে তারা গ্লোবালি কিভাবে ঠেকাতে চায়, সেই খেলায় তারা মেতে উঠেছে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই আমরা আমাদের আয়োজন শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।